নমস্কার। আজকে আমরা শিখব টেন্স। ঠিক আছে, যেহেতু এটা সবারই খুব বেশি প্রয়োজনীয়, টেন্সটা শেখা খুব দরকারি। তো আজকে চলো আমরা শুরু করা যাক। আমাদের এই চ্যানেলে আমরা সবকটা কমপ্লিট করব। আজকে দেখা যাক কতটুকু পর্যন্ত করা যায়। ঠিক আছে, চলো আসলে শুরু করি। আচ্ছা, টেন্স, আশা করি সবাই জানো টেন্স মানে কি। টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে সময় বা কাল। তো এই টেন্সকে কয় ভাগে ভাগ করা যায় বা সময়কে কয় ভাগে ভাগ করা যায়? আমরা সকলেই জানি সময়কে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বর্তমান বা প্রেজেন্ট, পাস্ট বা অতীত, আর ফিউচার বা ভবিষ্যৎ। তাই তো? আশা করি একটু বুঝতে পারলে সবাই। আমাদের সময়কে তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। ঠিক আছে, দেখো এখন এই যে প্রত্যেকটি সময় আছে, এই প্রত্যেকটি সময়কে আবার চার ভাগে ভাগ করা যায়। এখন কোইন্সিডেন্টলি এই যে প্রত্যেকটা সময় আছে, এই প্রত্যেকটা সময়ের যে প্রত্যেকটি চারটি করে ভাগ আছে, এই চারটি ভাগের নাম শুধু সমান, নাম একই। তো আমরা যদি প্রথম যে কোনো চারটি নাম শিখে নিই, তাহলে আমরা বাকি সবকটি শিখতে পারবো। দেখো, দেখে নাও কি কি নাম আছে। একটা হচ্ছে ইনডিফিনিট, সরি, ইনডিফিনিট। আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে পারফেক্ট, আরেকটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো এই চারটি ভাগ প্রত্যেকটির ক্ষেত্রে তুমি যদি বর্তমান কাল ধরে নাও, তাহলে কি বলবে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটি ভাগ বর্তমান কালের। আবার অতীত কালের ক্ষেত্রেও তাই, দেখে নাও। অতীত কালের ক্ষেত্রে ওই চারটি ভাগ সেম থাকবে, শুধু কালটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে তাহলে অতীত কালের ক্ষেত্রে? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হলো। দেখো এখন ফিউচারের ক্ষেত্রে কি হয়? ফিউচারের ক্ষেত্রেও তাই হবে একই। ফিউচারের ক্ষেত্রে কি হবে? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। তো আজকে আমরা এই প্রত্যেকটি চারটি, এই যে প্রত্যেকটা তিনটা টেন্স আছে, এই তিনটা টেন্সের প্রথমটা থেকে শুরু করি, মানে প্রেজেন্ট টেন্স। এখন বললাম প্রেজেন্টেরও চারটা ভাগ। কি কি ভাগ? এটা মুছে নিই, নাহলে কনফিউশন হতে পারে। প্রেজেন্টের চারটা ভাগ কি কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো তার মধ্যে থেকে আজকে আমরা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা করব। ঠিক আছে, চলো শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এগুলো মুছে নিই। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। এখন দেখো, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে প্রেজেন্ট কথাটার মানে হচ্ছে বর্তমান, ইনডিফিনিট কথাটার মানে হচ্ছে সাধারণ। তার মানে একসাথে কি হচ্ছে মানেটা? সাধারণ বর্তমান। এই কথাটার থেকেই আমরা এই কালটা সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাব। তো তার মানে বর্তমান কালে এমন কাজ যেগুলো যেগুলো সাধারণভাবে ঘটে, বা কোনো অভ্যাস, এই সমস্ত যেগুলো, এই সমস্ত যে লাইনের দ্বারা প্রকাশ করা হবে, তখন তাকে বলবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট। আর মনে রাখতে হবে অবশ্যই বর্তমান কালে হবে। বর্তমান কালে যে সমস্ত কাজগুলি সবসময় হয় বা নিয়মিত হয়, একটা অভ্যাস বোঝায়, সেগুলোকে বলবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, দেখো একটা লাইন লেখাচ্ছি। যেমন হয়, ধরো আছে যে গরু ঘাস খায়, গরু ঘাস খায়। ঠিক আছে, তার মানে এই লাইনটা কি, কোন টেন্স আমরা কিভাবে বুঝবো? গরু ঘাস খায়, এটা কথাটা আছে। তো কথাটার মধ্যে শুধু সবার আগে দেখতে হবে কাজটা। টেন্স মানে কাল। তো ওই কালটা কার হয়? ভার্বের ক্ষেত্রে হয়। ভার্ব মানে কাজ বর্তমান কালে। ঠিক আছে, আমাদের কাজ, তাহলে কাজ কোনটা? এই যে খায় কথাটা, এটা হচ্ছে কাজ। ঠিক আছে, তো এটাকে লক্ষ্য রাখবে যে খায়, এই কথাটাতে কি বোঝাচ্ছে? খায় তার মানে কি? একটা অভ্যাস বোঝাচ্ছে যে সবসময় খায়, তাই তো? আচ্ছা, তাহলে এই খাই কথাটা মানে কি হচ্ছে? যে একটা কাজ আমাদের সব সময় হয় বা একটা অভ্যাস বোঝাচ্ছে, তাই তো? যে গরু এই কাজটা সব সময় করে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম একটু আগে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বলে? যেই কাজটা বর্তমান কালে সব সময় হয়। তার মানে কি হচ্ছে, এই টেন্সটা কোন কাল হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে আমরা চিনতে পারলাম সবার প্রথমে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
এখন এটা যে আমরা করব, এটা করার জন্য তো নিয়ম তো দরকার না, নিয়ম ছাড়া কিভাবে কিছু হবে? তো নিয়মটা কি? ঠিক আছে, এখন কথা হচ্ছে এরকম তিনটা শব্দ আছে, তিনটা শব্দের মধ্যে কি কোনটা প্রথমে লিখবো? দেখো, ইংলিশের মধ্যে এই টেন্স করার জন্য আমাদের একটা নিয়ম আছে যে এটার পর এটা, এটার পর এটা করতে হয়। তাহলে কিভাবে করবো, পদ্ধতিটা কি? ওই পদ্ধতিটা বলবো এস ভি আর ও পদ্ধতি। ঠিক আছে, এটাকে মনে রাখতে হবে, সবাই এটাকে মনে রাখবে। এস, এস তে হচ্ছে সাবজেক্ট, এস তে সাবজেক্ট, আর ভিতে ভার্ব, আর ওতে অবজেক্ট। এতটুকু বুঝতে পারলে? তার মানে সবার প্রথমে আমাদের লাইন যত বড়ই থাক না কেন, যত কথাই থাক সেটার মধ্যে, আমাদের সবার প্রথম সবার প্রথম কি লিখবো? সবার প্রথমে ইংলিশ করার সময় মানে ট্রান্সলেশন করার সময় সবার প্রথম লিখবো আমরা সাবজেক্টটা। ঠিক আছে, তারপরে সাবজেক্টের পরে আসবে কে? ভার্ব। সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে আসবে কি? অবজেক্ট। বোঝা গেল? এই তিনটাকে আমরা পরপর সাজাইতে হবে। আচ্ছা, এটা তো বুঝলাম আমরা গঠন পদ্ধতি, তাই তো? তাহলে গঠন পদ্ধতি হলো, কিন্তু এটা তো নিশ্চয়ই কোনো একটা নিয়ম থাকবে যে এই পদ্ধতিটা ফলো করবে, না তো এতগুলো টেন্স আছে 12টা, তাহলে 12টার সময় কনফিউশন হয়ে যাবে, তাই না? সবাইকে আলাদা আলাদা করে চিনতে হবে। এখন এটার নিয়ম কি হচ্ছে? এটার নিয়ম হচ্ছে আমাদের যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম হলো শুধু আমাদের যে এই ভার্বটা আছে, এই ভার্বের বর্তমান কালের রূপটা বসবে, বর্তমান কালের রূপটা, আর তার সাথে বসবে একটা এস অথবা ইএস। ঠিক আছে, এটুকু চিনতে পারলে? কি বসবে? এই ভার্বটার বর্তমান কালের রূপ। একটা ছক থাকে, ঠিক আছে, আমাদের যে মাস্টার অফ টেন্স আছে বা যে কোনো গ্রামার বই, ওটার মধ্যে দেখবা যে একটা টেন্সের একটা ছক আছে, টেন্স যে চ্যাপ্টারটা থাকে তার মধ্যে একটা ছক থাকে। ঠিক আছে, এরকম তিনটা করে একটা ছক থাকে। এরকম প্রথমটার মধ্যে থাকে প্রেজেন্ট ফর্ম, পরেরটার মধ্যে থাকে পাস্ট ফর্ম, পরেরটার মধ্যে থাকে পিপি ফর্ম। তো এই যে তিনটা ফর্ম আছে, মানে একটা ভার্ব একটা কাজের, তো ওই কাজের যে তিনটা ফর্ম, এই তিনটা ফর্মের মধ্যে আমাদের এইটা কাজে লাগবে। ঠিক আছে, এটার সাথে শুধু আমরা কি করব? একটা এস বা অথবা ইএস যোগ করব। এখন কথা হচ্ছে কখন যোগ করব? কখন যোগ করব আমরা দেখিনি। ভার্বের সাথে এস বাই এস কখন লাগবে? যখন আমাদের এই যে সাবজেক্টটা, সাবজেক্ট মানে কি? কর্তা, তাই তো? মানে লাইনটার মধ্যে কাজটা যে করছে, তার মানে কি হলো? সাবজেক্ট মানে কি হলো? সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। কর্তা মানে কি? বাড়িতে কর্তা থাকে তো, বাড়ির কর্তা কে? যেহেতু আমাদের সবার বাড়ির কর্তা আমাদের মোটামুটি বাবাই হয়, তাহলে বাবাই কি হলো? বাড়ির কর্তা, মানে বাড়ির লিডার, এরকম বলা চলে। তার মানে এই লাইনটার মধ্যে লিডার কে? সব কাজ এই লাইনটার মধ্যে, এই যে খাওয়া কাজটা কে করছে? গরু। তার মানে গরু আমাদের কি এই লাইনটার কর্তা, তাই তো? সবার প্রথম কাকে দেখবে? ভার্বকে। তাহলে ভার্ব কি হলো? ভার্বটাকে বলে কাজ। আমি এটাও দেখাবো যে কোথায় যদি একটা বড় লাইন থাকে কিভাবে বের করতে হয়। এতটুকু হলো। এখন এই সাবজেক্টটা যদি তৃতীয় ব্যক্তি একবচন হয়, সাবজেক্টটা যদি তৃতীয় ব্যক্তি একবচন হয়, তাহলে আমরা ভার্বের সাথে শুধু এস বাই এস বসাবো। এখন তৃতীয় ব্যক্তি মানে কি? আরেকটা সমস্যা চলে আসলো আমাদের সামনে, তাই তো? তৃতীয় ব্যক্তি মানে হচ্ছে আমি তুমি, মানে প্রথম ব্যক্তি। আমি তুমি, সরি ভুল বললাম, আমি আমরা মানে প্রথম ব্যক্তি, আর তুমি তোমরা মানে দ্বিতীয় ব্যক্তি, আর বাকি সব, বাকি যত কিছু আসবে, যত নাম, রাম শ্যাম যদু মধু যত নামই আসুক, সবগুলো কি হবে? তৃতীয় ব্যক্তি। বুঝতে পারলে? দেখো, আমি তুমি, ধরো আমরা তিনজন মিলে কথা বলছি, আমরা তিনজন লোক, বা তোমরাও ধরতে পারো, তুমি নিজেকে মনে মনে করতে পারো যে আমি, সাথে আমার একটা বন্ধু আছে, আর একজন সাথে দাঁড়িয়ে আছে। তো আমরা তিনজন কথা বলছি, তার মধ্যে থেকে আমি কথা বলছি, তার মানে আমি আমি কথা বলছি, তার মানে আমি কি? আমি কি প্রথম? যে শুনছে ও কি হলো? দ্বিতীয়। আর যে, মানে যাকে যাকে উদ্দেশ্য করে বলছে ও কি হলো? দ্বিতীয়। আর যে শুনছে সাথে, সে কি হলো? তৃতীয়। তার মানে এটা কি হলো? দেখো, এখন এই লাইনটার ক্ষেত্রে কি হবে? এই লাইনটার ক্ষেত্রে গরু কথাটা কি? আমি আমরাও না, তুমি তোমরাও না, তাই তো? তার মানে কি? এটা অন্য কিছুর মধ্যে পড়ে গেল, মানে তৃতীয় ব্যক্তি হয়ে গেল। তার মানে আমাদের এই যে এস, দেখো তারা মুছে দিচ্ছি, দেখো আবার বুঝে নাও, এখানে একটু ইস্যু হয়ে গেছিল। তো আমাদের কি বলছে? সাবজেক্টে কি হতে হবে? তৃতীয় ব্যক্তি মানে থার্ড পার্সন, আর কি হতে হবে? সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার নাম্বার, এটাকে তো আমরা সবাই চিনি, যেটাকে এক বচন। এক বচন আর বহু বচন কাকে বলে? যখন আমাদের কর্তাটার মাধ্যমে যদি একজন ব্যক্তিকে বোঝায় তাহলে এক বচন, একটু সেটা ঠিক আছে। আর যদি কর্তার মাধ্যমে, মানে যদি আমাদের সাবজেক্টটা আছে তার মাধ্যমে যদি দুইজন বা তার বেশি যদি বোঝায়, তাহলে কি হবে? বহু বচন। ঠিক আছে, তার মানে কি? এই গরু কথাটা কি আছে? এক বছরই বোঝাচ্ছে অবশ্যই, তার মানে একটা জিনিস মিলে গেল। আর মনে রাখতে হবে দুটোই মিলতে হবে কিন্তু, হ্যাঁ, তৃতীয় ব্যক্তি হতে হবে, এক বচনও হতে হবে। তার মানে একটা জিনিস তো মিলে গেল। এখন এটাকে লক্ষ্য রাখতে হবে, তৃতীয় ব্যক্তি কাকে বলে? আমি কি বললাম তৃতীয় ব্যক্তি কাকে বলে?
যখন আমি আমরা একবচন আর তুমি তোমরা দ্বিতীয় বচন, এগুলা যদি না হয়, ঠিক আছে, আমি আমরা প্রথম ব্যক্তি, তুমি তোমরা দ্বিতীয় ব্যক্তি, আর বাকি সব কি তৃতীয় ব্যক্তি। গরুটা কি আমি আমরা না, তুমি তোমরা না, তার মানে এটা তৃতীয় ব্যক্তি হচ্ছে। দেখো দুটোই মিলে গেল, তৃতীয় ব্যক্তিও হলো এক বচনও হলো। তার মানে কি দুটো জিনিসে যখন মিলে যাবে তখন ভার্বের সাথে একটা এস বাই এস লাগবে। তাহলে এটুকু বুঝে গেলাম, তৃতীয় ব্যক্তি এক বচন, আশা করি সবাই বুঝলে তৃতীয় ব্যক্তি কাকে বলে, এক বচন কাকে বলে। ঠিক আছে, এখন দেখো আমাকে চিনতে হবে যে কোনটা সাবজেক্ট, কারণ এটা তো আমাদের ফর্ম না, এটা আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখন আমাদের চিনতে হবে কোনটা কে। তো সবার প্রথম কি করবে, সবার প্রথম এই যে লাইনটা যে দেওয়া থাকবে বাংলা লাইনটা, এই লাইনটাকে সবার প্রথম দেখবে। লাইনটাকে সবার প্রথম পড়ো, কি লেখা আছে, গরু ঘাস খায়। লাইনটার মধ্যে কাজ কি, কাজটা সবার প্রথম বোঝা যায়, কাজটা হচ্ছে খাওয়াটা কাজ। এখন কাজটাকে প্রশ্ন করো, মানে যে আমাদের ভার্বটা থাকে না, ভার্বটাকে প্রশ্ন করো কে বা কারা দিয়ে। তাহলে কি পাবে, তাহলে পাবে হচ্ছে আমাদের সাবজেক্ট। ঠিক আছে, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পাবে, সাবজেক্ট। আবার ভার্বকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করো তাহলে পাবে তোমরা অবজেক্ট। ঠিক আছে, তাহলে পাবে কি অবজেক্ট। এখন দেখো তাহলে আমরা ভার্বটা সবার প্রথম পেয়ে গেলাম, ভার্বটা পাওয়া গেছে। এখন কথা হচ্ছে আমাদের সাবজেক্টটা বের করতে হবে, অবজেক্ট বের করতে হবে। তাহলে কি কি দিয়ে প্রশ্ন করতে হবে, সাবজেক্ট বার করার জন্য কে বা কারা। তাহলে খায়, কে খায়, গরু খায়। তার মানে এটা কি হয়ে গেল, আমাদের কর্তা বা সাবজেক্ট, তাই তো। এটা কি, এটা আমাদের ভার্ব। আচ্ছা এখন অবজেক্ট, অবজেক্ট বের করার জন্য কি করা দরকার বললাম, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তার মানে দেখো এই যে খাওয়াটা কাজ, তাহলে ওকে কি কি দিয়ে প্রশ্ন করতে হবে, কি বা কাকে। তাহলে কি খায়, এই যে এটা লাইনটার মধ্যে কি খায়, ঘাস খায়। তার মানে এটা কি হলো আমাদের অবজেক্ট। ঠিক আছে, এটা কি হলো আমাদের অবজেক্ট। এতটুকু বুঝতে পারলে। তার মানে এখন দেখো আমরা সাবজেক্টও পেলাম, ভার্বও পেলাম, অবজেক্টও পেলাম। আমরা এই ফর্মটা তাহলে এখন সাজাতে পারবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজাতে পারবো এখন ঠিকঠাক। এখন কথা হচ্ছে এটা নিয়ম, এটা নিয়ম বলে দিলাম আমি একটু আগে, যে নিয়মটা কি ছিল, শুধু আমাদের যে সাবজেক্ট ভার্বটা যে থাকবে ওই ভার্বের সাথে শুধু একটা এস নয়তো একটা ইএস যুক্ত হবে। কখন, যখন আমাদের সাবজেক্টটা মানে এই যে কথাটা, এই যে নামটা আছে, এই নামটা যখন তৃতীয় ব্যক্তি ও একবচন হবে। ঠিক আছে, তো তৃতীয় ব্যক্তি একবচন কিনা দেখি। তো সবার প্রথম কে কাকে লিখতে হবে, সাবজেক্ট লিখে নাও। কাউ ইংলিশ কি, সরি গরু ইংলিশ কি, কাউ। তাই তো, এখন কি আনা দরকার, শুধু আমাদের ভার্বটাকে দেখতে হবে, ভার্বটা কি, সাবজেক্টের পরে কি আসবে, ভার্ব। তাহলে ভার্বটা আনো, খাওয়া ইংলিশ কি, খাওয়া ইংলিশ ইট। এখন কথা ছিল কি, যদি আমাদের সবসময় এই টেন্সের মধ্যে লক্ষ্য রাখতে হবে যে আমাদের এটা তৃতীয় ব্যক্তি একবচন কিনা। দেখো হ্যাঁ তৃতীয় ব্যক্তি, আমিও না, আমি আমরাও না, তুমি তোমরাও না, আমি আমরা প্রথম ব্যক্তি, তুমি তোমরা দ্বিতীয় ব্যক্তি, আমি আমরাও না, তুমি তোমরাও না, তার মানে এটা তৃতীয় ব্যক্তি হলো। একটা জিনিস মিললো, আরেকটা জিনিসও মিলতে হবে, দুটোই মিলতে হবে, নাহলে হবে না। একটা জিনিস হলো আরেকটা জিনিস হলো না, তাহলে হবে না। তার মানে কি, পরে দেখতে হবে একবচন কিনা। হ্যাঁ গরু কথাটা তো অবশ্যই একবচন, তাই কি না। তার মানে কি দুটো জিনিসই মিলে গেল। তাহলে কি হবে, কাউ ইট। কি কি ছিল, যদি দুটো জিনিসই মিলে যায় তাহলে ভার্বের সাথে কি লাগবে, শুধু এস নয়তো ইএস। তাহলে এখানে কি লাগবে, একটা এস লাগবে। তাহলে কাউ ইটস, গরু খায়, সাবজেক্ট, সাবজেক্ট হলো, ভার্ব হলো, এখন কি আসবে, অবজেক্ট। অবজেক্ট কে, ঘাস, কি হবে, ঘাস ইংলিশ ঘাস। বুঝতে পারলে। দেখো প্রথমের দিকে একটু সমস্যা হতে পারে, কিন্তু আশা করি একটু যদি ভিডিওটা তুমি একবার বা যদি একবার যদি বুঝতে না পারো দুইবার দেখবে, আশা করি বুঝে যাবে। দেখো আমি একবার রিভিশন করে দিই, রিভিশন কি 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 বললাম আমি। কথা হচ্ছে আমরা করছিলাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে বর্তমানকালে এমন কাজ যেগুলো সাধারণত সবসময় হয়, সবসময় হয় বা কোনো অভ্যাস বোঝাচ্ছে বর্তমানকালে, সেগুলো বলবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ নিয়েছিলাম আগে, আগে নিয়েছিলাম গরু ঘাস খায়, এখন অন্য কিছু নেই। ধরো আমি নিচ্ছি হচ্ছে আমি ভাত খাই। ঠিক আছে, বুঝতে পারলে, আমি ভাত খাই, তাহলে এটা কিভাবে হবে, তাহলে সবার প্রথম কাজ কি, সবার প্রথম কাজ কিচ্ছু করতে হবে না, লাইনটাকে পড়ো আর কাজটা খুঁজে বের করো, বাস। কাজটাকে খাই, বাস, একে ধরে বসে থাকো, একে ধরে বসে থাকো জাস্ট, আর কিচ্ছু করতে হবে না। খাই খাই খাই, এটাকে নজর দিতে হবে, খাই কি হচ্ছে কাজ, খাই মানে কি, কাজটা আমরা সবসময় করি, তাই তো, কাজটা আমরা খাই, একটা অভ্যাস, আমি সবসময় করি কাজটা। এরকম যখনই তোমার মনে আসবে লাইক ভার্বটাকে পড়া, মানে কাজটাকে পড়ে যখন তোমার মনে হবে যে এই কাজটা আমি সবসময় করি, তখনই মনে রাখবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম কি ছিল, শুধু ভার্বের সাথে একটা এস বাই এস। কিন্তু সাজাবো কেমন করে, সাজানোর পদ্ধতি ছিল সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই তো। এখন আমি ভার্ব পেলাম, কিন্তু বাকি দুটো কোথায় পেলাম আমি,
ভার তো পেলাম কিন্তু বাকি দুটো তো পেলাম না। বাকি দুটো বের করার পদ্ধতি কি, একে মানে যে কাজটাকে পেলে এই কাজটাকে প্রশ্ন করো কি দিয়ে, কে বা কারা দিয়ে, কি পাবে তাহলে সাবজেক্ট। তাহলে বলো খাই, কে খায়, তাই তো, কে খায়, আমি খাই, তার মানে এটা কি হলো আমাদের সাবজেক্ট। ভার্বটা পাওয়াই ছিল আগে। এখন আবার প্রশ্ন করো ভাতকে কি বা কাকে, মানে কি পাই, মানে কি খাই, সরি কি খাই, ভাত খাই, তার মানে এটা কি হলো অবজেক্ট। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। নিয়ম কি ছিল, শুধু ভার্বের সাথে একটা এস বাই ইএস সাজাইতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজাই। তাহলে প্রথমে কি হবে, সাবজেক্ট আমি, আমি ইংলিশ আই, তারপরে আসবে কে, ভার্ব, তাহলে ভার্ব কি, খাই ইংলিশ ইট, আই ইট। এখন নিয়ম কি ছিল, ভার্বের সাথে একটা এস বাই ইএস লাগবে, দেখো এস বাই ইএস এসে গেল, এখন আমি থামলাম কিন্তু এখানে। এখন দেখতে হবে এটা তৃতীয় ব্যক্তি একবচন কিনা, মানে সাবজেক্টটা, তাই তো, বা আমাদের যে কর্তাটা থাকে তৃতীয় ব্যক্তি, হ্যাঁ, না না সরি, তৃতীয় ব্যক্তি কেন হতে যাবে, আমি আমরা প্রথম ব্যক্তি না, তার মানে দেখো প্রথমটা মিললো না কিন্তু। তার মানে যখনই একটা জিনিস মিলবে না তখন আমাদের ভার্বের সাথে এস বাই এস হবে না। এস বাই এস কখন হবে, যখন দুটোই মিলবে। ঠিক আছে, তার মানে কি এখানে এই কন্ডিশনটা হচ্ছে না, মানে আমাদের ভার্বের সাথে এস বাই এস মিলবে না, যেহেতু আমরা এটা তৃতীয় ব্যক্তি নয়। যদিও এটা এক বচন কিন্তু এটা তৃতীয় ব্যক্তি নয়, আমাদের কিছু করার নেই, হবে না তো হবে না, তাই তো। তাহলে আই ইট, আমি কি খাই, দেখো প্রশ্ন ছিল ভার, কি দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, সাবজেক্টের পরে ভার আনলাম, তারপরে অবজেক্ট আনতে হবে। কি খাই, আমি ভাত খাই, আই ইট রাইস, ভাত ইংলিশ রাইস, ব্যাস এতটুকুই ছিল। ঠিক আছে, এখন দেখো একটা একটু বড় কিছু করি, কি কি করা যায়, একটা বড় কিছু, একটা বড় লাইন দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। বড় লাইন ধরো করি যে আমি আমি রোজ আমি রোজ সাইকেলে করে স্কুলে যাই। দেখো লাইনটা একটু বড় হলো, তাই তো, আশা করি দেখা যাচ্ছে, তাই তো। আচ্ছা, আমি রোজ সাইকেলে করে স্কুলে যাই, এটা বড় হলো তো। আগেরটা তিনটা লাইন, তিনটা কথাই ছিল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখন একটু বড় দিলাম যেহেতু জানো তোমরা বুঝতে পারো যে কিভাবে করবো। তার মানে কি বলেছিলাম, আমি সবার প্রথম ভার্বটাকে খুঁজবে, ওটা ধরে বসে থাকবে। আমি রোজ স্কুলে সাইকেলে, সরি আমি রোজ সাইকেলে করে স্কুলে যাই, তাই তো। তার মানে এই যাইটা কথাটা কাজ, বসে থাকবে কি ধরে, যাই, যাই তার মানে কি, যাই আমি যাই, রোজ যাচ্ছি আমি, এটা আমার অভ্যাস বোঝাচ্ছে, তাই কি না, বা এই কাজটা আমি রোজ করি বা ডেইলি করি। তার মানে কি হয়ে গেল, যখন এরকম মনে আসবে যে আমি কোনো একটা কাজ প্রত্যেকদিন করি, তখন কি হয়ে যাবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো। এই টেন্সের নিয়ম কি তখন তোমার মাথায় আসা উচিত, এই টেন্সের নিয়ম শুধু কিচ্ছু না, ভার্বের সাথে একটা এস বাই এস। তার মানে কি করতে হবে, এখন কি করতে হবে, এটাকে তো ফলো করতে হবে না, এটা সবসময় ফলো করতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, তার মানে কি, এখন ভার্ব পেলাম, তাহলে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, সবার প্রথম সাবজেক্ট লিখতে হবে। তাহলে কি এটাকে কি করতে হবে, প্রশ্ন করতে হবে, কাকে দিয়ে, কে বা কারা দিয়ে, তাহলে কে বা কারা যায়, আমি যাই শুধু, তার মানে লিখে নাও আমি, আই। তাহলে সাবজেক্ট লিখলাম, এখন ভার্ব কি ছিল, যাই, যাওয়া ইংলিশ গো। থামবে এখানে কেন, কারণ আমাদের বলা ছিল যে আমাদের যে সাবজেক্ট থাকবে, মানে সরি ভার্ব যে থাকবে ওটার সাথে এস বাই এস বসবে এই টেন্সের মধ্যে, কখন, যখন আমাদের সাবজেক্টটা বা কর্তাটা তৃতীয় ব্যক্তি একবচন হবে। তৃতীয় ব্যক্তি একবচন কি এটা, না, এটা প্রথম ব্যক্তি, মানে ফার্স্ট পারসন এটা। তার মানে কি এটার মধ্যে এস বছর এস বাই এস বসবে না, বাস বসবে না, তাহলে আই গো, আমি যাই, আমি কি যাই বা কাকে যাই, কোথাও কোনো উত্তর পাচ্ছ, দেখো তো এই লাইনটা পড়ে এতটুকু বাকি আছে না, এতটুকুর মধ্যে পাচ্ছ তুমি কি কোনো উত্তর, আমি কি বা কাকে যাই, কোনো উত্তর নেই। তার মানে কি এখানে অবজেক্ট নেই, এখানে অবজেক্ট আছে, অবজেক্ট নেই, তো অবজেক্ট নেই তো আমরা কি করব, তাই না। তাহলে দেখি এখন যখন অবজেক্ট থাকবে না তখন একটা কাজ করবে, তখন যেই শব্দগুলো হয়ে গেছে তার পেছন থেকে আসবে, দেখো যাই কথাটা হয়ে গেছে তার পেছনে কি আছে, স্কুলে, স্কুলে আছে, তাহলে এখন স্কুলে কথাটাকে আমাকে লিখতে হবে এখানে। এইগুলোর মধ্যে কোনো নিয়ম নাই, বেসিক বেসিক তেমন কিছু, ঠিক আছে, শুধু অন্য শূন্য কিছু নিয়ম আছে, প্রিপোজিশন টিপোজিশন শিখতে হয়, সেগুলো আমরা পরে শিখবো আস্তে আস্তে। দেখো তুমি বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবে যখনই একটা কথার মধ্যে একার থাকবে না, দেখো আমি স্কুলের উদ্দেশ্যেই তো রওনা দেই, বা আমি বাড়ি থেকে স্কুলের দিকে যাব, তখন কি বসবে, একটা টু। আমি যখন এক জায়গা থেকে অন্য জায়গার দিকে যাই তখন কি আসে, টু আসবে, তার মানে স্কুলে। বা এটাও মনে রাখতে পারো যে একটা একার আছে, একারের জন্য কি বসবে, টু। আমি স্কুল এ, একটা একার আছে না, স্কুলে, তাহলে মানে কি হবে, আই গো টু স্কুল। ঠিক আছে, পরে কি আছে, সাইকেলে করে, মানে সাইকেল দ্বারা যাই, তাই তো, তাহলে সাইকেলের দ্বারা, দ্বারা ইংলিশ কি, বাই, বাইসাইকেল, বাই বাইসাইকেল রোজ, পরে রোজ ইংলিশ কি, এভরিডে। আশা করি বুঝতে পারলে সবাই। দেখো এতটুকুর মধ্যে তেমন কোনো নিয়ম ছিল না,
ঠিক আছে। মেন মেন টেন্সের মধ্যে আমার এটাকে মনে রাখতে হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটার মধ্যে কোনো অবজেক্ট ছিল না, তাই অবজেক্ট যখন না থাকবে তখন কি করবো, শুধু পেছন থেকে একটা একটা করে আগাবো। দেখো এই কথাটা লেখা হয়ে গেছিল, যাই কথাটা, তার আগে কি ছিল, স্কুলে, স্কুলে কথাটাকে লিখলাম, তার আগে কি ছিল, সাইকেলে করে, তাই কি না। দেখো বা করে ছিল, বা করে কথাটা মানে কি, দ্বারা, তাহলে দ্বারা ইংলিশ হচ্ছে বাই, পরে কি সাইকেলে, বাই বাইসাইকেল, পরে কি হবে, রোজ, এভরিডে, হয়ে গেল। আর আই তো কথাটা লেখাই হয়ে গেছে, ঠিক আছে। দেখো লাস্ট একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, লাস্ট একটা উদাহরণ দিচ্ছি, তোমরা এটাকে ভিডিওটাকে পজ করে আগে নিজে করে নিবে, তারপরে আমার উত্তরটার সাথে মেলাবে, ঠিক আছে। কি লেখা যায়, ধরো লেখা যায়, ধরো লেখা যায় সে সে সকালে সে সকালে রুটি খায়, সে সকালে রুটি খায়। তার মানে আমি কি বলেছিলাম সবার প্রথম, তোমরা আগে করো, ঠিক আছে, করার পরে আমার সাথে উত্তরটা মিলিয়ে গেল, ঠিক আছে। এই লাইনটাকে পড়ার প্রথমে সবার প্রথম কি কাজ ধরে বসে থাকবে, সে সকালে রুটি খায়, খায় কথাটা কাজ পাইলাম, তাহলে কাজটাকে দেখতে হবে যে খায়, খায় কথাটা মানে কি, সে রোজ খায়, মানে একটা অভ্যাসের মতো হয়ে গেছে, সেই কাজটাকে রোজ করে। তো এরকম যখনই আসবে তখন কি টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, তাই তো। এটা তখন মুখস্থ হয়ে যাওয়ার কথা, যেহেতু 4-5 বার বলে ফেললাম আমি নিজেই। তাহলে সে খায়, তাহলে খাওয়াটা মানে কি, সে রোজ করে, তার মানে হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে আসার সাথে সাথে তোমাকে মাথার মধ্যে ক্লিক করতে হবে, ক্লিক যেন করে যে এটা টেন্সের নিয়ম কি, শুধু সাবজেক্টের সাথে, মানে সরি ভার্বের সাথে একটা এস বা ইএস বসে, কখন, যখন আমাদের কর্তা তৃতীয় ব্যক্তি একবচন হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো পরের নিয়ম কি ছিল, ভার্ব তো পেলাম, এখন সাবজেক্ট আর অবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট কি, কে খায়, সে খায়, কি খায়, ছিল ছিল না, এগুলাকে লক্ষ্য রাখতে হবে কিন্তু, কি খায়, কোথায় চলে যাচ্ছি, রুটি খায়, তাই কি না। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাকিগুলোর সাথে আমাদের সেমন কিছু প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে লিখি, লেখা শুরু করি, নিয়মটা মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। দেখো সাবজেক্ট, সবার প্রথম কি আসবে, সাবজেক্ট, সাবজেক্ট কি, হি, খায়, খাওয়া ইংলিশ কি, ইট, তাই তো। এখন লক্ষ্য রাখতে হবে, এটা নিয়ম কি ছিল, একটু আগে বললাম যে ভার্বের সাথে একটা এস বাই এস বসবে, ঠিক আছে। তাহলে এস বাই এস বসবে কিনা দেখতে হবে, যে এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা তৃতীয় ব্যক্তি হতে হবে আর এক বচন হতে হবে। এটা কি তৃতীয় ব্যক্তি, আমি তুমি, সরি আমি আমরা, আমি আমরা মানে প্রথম ব্যক্তি না, তুমি তোমরা না, তাও তো না। তার মানে কি, আমি আমরাও না, তুমি তোমরাও না, প্রথম ব্যক্তিও না, দ্বিতীয় ব্যক্তি না, তার মানে তৃতীয় ব্যক্তিটা। আচ্ছা একটা হলো, ওটাও তো হতে হবে, এক বচনটাও মিলতে হবে। সে, সেই কথাটার মাধ্যমে কজন বোঝাচ্ছে, কজন বোঝাচ্ছে, একজনই বোঝাচ্ছে। তার মানে কি, দেখো দুটো জিনিসই মিলে গেল না, তৃতীয় ব্যক্তিও মিললো, এক বচনও মিললো, তার মানে দুটো জিনিসই আমাদের মিলছে, ঠিক আছে। তার মানে কি, তার মানে আমাদের দুটো জিনিসই মিলছে, মানে কি ভার্বের সাথে একটা কি বসবে, এস, না হয় ইস, এটার সাথে কি বসবে, একটা এস, ঠিক আছে। এটা তোমাদের ইসে করতে হবে না, মুখস্থ করতে হবে না যে কোথায় এস বসাবো কোথায় ইএস বসাবো, এটা করার সাথে সাথে আমরা যখন ক্লাস করতে থাকবো আস্তে আস্তে এরকম ভাবে, তখন অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এক্সট্রা এত পরিশ্রম করার কোনো দরকার নেই, ঠিক আছে। আমরা করতে করতে দেখবে অটোমেটিক তোমার মাথার মধ্যে চলে আসবে যে কোথায় এস বসবে কোথায় ইএস বসবে, ঠিক আছে। তার জন্য এক্সট্রা করে সেটা আর বললাম না। তাহলে হি ইটস, সে খায়, দেখো সাবজেক্ট হলো, ভার্ব হলো, তারপরে কি আসার কথা, অবজেক্ট, অবজেক্ট কি ছিল, সে কি খায়, ঠিক আছে, সে কি খায়, রুটি। তাহলে রুটি ইংলিশ কি, রুটি বলে, রুটি কি, ঠিক আছে, আর ও টি আই, হি ইটস রুটি, হি ইটস রুটি। পরে কি বাকি কি আছে, সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো, তারপরে কি, যখন এই সবকটা শেষ হয়ে যাবে তারপরে পেছন থেকে একটা একটা করে আগাবে, একটা শব্দই আছে এখানে, পেছন থেকে আগালে কি হবে, সকালে, তাহলে কি হবে, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ঠিক আছে, বুঝতে পারলে। তো আশা করি আজকে যে টেন্সটা করলাম প্রেজেন্ট ইনডিফিনিট, তো এই টেন্সটা আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবেই আমরা সবকটা প্রতিদিন সবকটা প্রতিদিন আমরা একটা একটা করে করে এই 12টা টেন্স শেষ করবো। দেখো ইংলিশটা যেহেতু শুরু করা হয়েছে, তো এভাবে আমি চাই যেন ইংলিশের টোটালটা কমপ্লিট হয়। প্রথমে আমরা টেন্স করলাম, তারপরে ভয়েস চেঞ্জ করবো, তারপর ন্যারেশন করবো, তো এইভাবে যত কিছু করা যায়, ঠিক আছে, যত কিছু করা যায় আমরা এই চ্যানেলে নিয়ে আসবো বাংলাতেই, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে যেও, আর ধন্যবাদ, ঠিক আছে। পরের দিন আমরা চেষ্টা করবো পরের ভিডিওটা নিয়ে এসে, চলো ধন্যবাদ।